হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে একটি সিরিজ সম্বন্ধে জানবো। তো সিরিজটি টোটাল 8 ঘন্টা নিয়ে, তো তোমাদেরকে পার্ট পার্টেই বোঝাবো, নাহলে আমার পক্ষে 8 ঘন্টার একটি সিরিজ বোঝানো সম্ভব না। তো আমাদেরকে প্রথমেই একটি গ্রাম দেখানো, যেখানে কিছু ছেলে মেয়ে খেলছিল, কিছু খাওয়া দাওয়া করছিল। তো সেরকম করেই তাদের দিন কেটে কেটে যায়, এবং রাতের সিনে আমরা দেখতে পারি যে কিছু লোকজন, আর সেখানে কিরকম ধরনের একটি লাল শাড়ি পরে, দেন সেখানে গলায় মালা দিয়ে তারা একটি বন জঙ্গলের দিকে রওনা হচ্ছিল গ্রাম ছেড়ে। সেখানে গ্রামে যত লোকজন ছিল সবাই সেখানে যাচ্ছিল, আর আমরা দেখতে পারি গুহার ভিতরে সেই মহিলাদের যে মেন লিড ছিল, মানে বৃদ্ধ বয়স্ক মহিলা, তিনি একটি কাঠের, মানে কাঠেরও না, এটি বলতে পারো পাথরের দেবতা। তো তাকে পূজা করেছিল ঠিক সেই রকম। এই যে তোমরা দেখছো গলায় মালাগুলো, এটা কি বলা হয়? কিন্নার ফুল। মানে আমি এখানে জানতে পারছি কিন্নার ফুল, যেটি খুব মানে একটু বিষাক্ত বা নেশাক্ত মানে মানে নেশা জাতীয় জিনিস হয়। তো সেখানে তারা পুজো টুজো করে। পুজো টুজো করার পর আমরা দেখতে পারি যে কিছু কয়েকজন পুরুষ মিলে সেই গুহার ভিতরে যে দরজা, ভিতর থেকে দরজাটিকে তারা বন্ধ করে দিচ্ছিল। এবং বন্ধ করে দেওয়ার পর এবং পুজো শেষ হওয়ার পর সেই যে বৃদ্ধ বয়স্ক মহিলাটি ছিল, সে কি করছিল, আমরা যে মানে নারকেলের মালাই বাটি বলি না, ঠিক সেরকম কিছু দিয়ে তাদেরকে সেই মালাই বাটিতে করে জল দিচ্ছিল। আর তারা ঠিক সে তৃপ্তি সহকারে সেই জলগুলোকে খাচ্ছিল। তারপর আমরা দেখতে পারি যে সে বৃদ্ধ বয়স্ক মানে একটি মশাল হাতে, সেখানে একটি বড় কুয়ো খোঁড়া হয়েছিল, মানে কুয়োর মতো ছিল। সেখানে তারা কি করে, সেই মশালটি ফেলে দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে দিয়ে সেটিকে প্রণাম করে তারা কি করে, দেখো না আদিবাসীদের মধ্যে কিরকম একটা বিকট ধরনের শব্দ করে, মানে জিপটাকে নড়ায়, সেরকম কিছু একটা শব্দ করে সেই মহিলাটি কি করে, সেখানেই সেই আগুনে ঝাঁপ দিয়ে দেয়। এবং শুধু তাই নয়, সেই মহিলাটি নয়, সেখানে আশেপাশে যত লোকজন ছিল, মানে সেই গুহাতে যতজন লোকজন এসেছিল সবাই কি করে এক এক করে সেখানে মানে আত্মহত্যা। একচুয়ালি এটা আত্মহত্যা না, তারা বলতে চাচ্ছিল যে তারা দেবতাকে খুশি করার জন্য এটা করছে। আমি বুঝতে পারি না বাবা, এটা আবার কেমন করে দেবতাকে খুশি করা, যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেবতাকে খুশি করা। তো দেন নেক্সট সিন আমরা দেখতে পারি যে সেই জঙ্গলের ভিতরে একটি বড় বট গাছ ছিল, আর সেই বট গাছের যে ফোকর ছিল, মানে ফাঁক ফোকর বলি না আমরা, সেই ফাঁকা থেকে দেখতে পারো, তোমরা লক্ষ্য করে দেখবে সেখানেও কিন্তু কিন্নার ফুলটা আছে, মানে হলুদ কালারের যে ফুলটা ছিল। তো সে সেখান থেকে কিরকম একটি বিকট আওয়াজ করে, মানে আমরা যে হাত পা শরীর, মানে আমাদের অনেক সময় আলসি হওয়ার পর যে ওটা শব্দ করে না, হাতের আঙুল ফোটার সেম থিং, সেরকম শব্দ করে সে সেখান থেকে বের হচ্ছিল। এমন ভাবে বেরোচ্ছিল তোমরা দেখলেই ভয় পেয়ে যেতে, মানে এমন ভাবে বেরোচ্ছিল। তো সে সেখান থেকে বেরিয়ে খুব জোরে একটি চিৎকার করে, এবং চিৎকার পর সেখান থেকে সিন কাট হয়ে আমাদের একটি জায়গা দেখানো হয়, যেটি ছিল সাউথ, মানে সাউথেরই একটি জায়গা, যেটির নাম ছিল তারিকনাথ। তো সেখানে কিছু ফরেস্ট অফিস এসেছিল, অফিসার এসেছিল, মানে একটি হাতির পায়ে কাজ ঢুকে গিয়ে, মানে জানোই তো ফরেস্ট জঙ্গলে বদ্ধ মাতালরা কি করে, মদ খেয়ে বোতলগুলোকে ফেলে রেখে। তো একটি হাতি সেখানে খুব খারাপ ভাবে আহত হয়। তো সে সেখানে পুলিশ অফিসারটি কি করে, ডক্টর নিয়ে আসে এবং তাকে একটি পিন বিধে সেখানে সেন্সলেস করে দেয়, যেন তার চিকিৎসা ভালোভাবে তারা করতে পারে। তো দেন সেখান থেকে আমরা দেখতে পারি হাতিটি কি হয়, সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো তখন অফিসার গুলো কি করে, ডক্টরকে বলে তার ভালোভাবে চিকিৎসা করতে। এবং সে সেখান থেকে যে আরেকজন লোক ছিল, এর নাম হলো ইরফান, আর যে অফিসারটিকে দেখতে পেলো ওর নাম হলো সত্যা। তুমি এদেরকেও খুব ভালোভাবে মনে রাখবে তোমরা। তো সেখান থেকে সিন কাট হয়ে আমরা দেখতে পারি রাত্রির বেলা রবার্ট নামের একজন ফটোগ্রাফারকে, যে তার রাত্রিবেলা এসেছিল সেই জঙ্গলেই তার ফটোগ্রাফি করতে, মানে ফটোশুট করতে। তো সে তার মানে রাস্তাটিকে চিহ্নিত করার জন্য কি করেছিল, প্রত্যেকটা গাছে গাছে মানে সাদা রঙের কাপড় বেঁধে রাখছিল, যে যেন সে ফিরে সেই একই রাস্তা দিয়ে ফিরতে পারে, যেন তার কোনো ভুল ত্রুটি না হয়। কিন্তু সে হঠাৎই শুনতে পারে যে সেখানে সে যখন কাপড়টি বাঁধছিল, হঠাৎই সে তার পিছন থেকে কিছু মানে বিকট ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায়, এবং আমরাও দেখি সেখানে কিছু একটা ছায়া দেখানো হয়। তো রবার্ট সেটিকে উপেক্ষা করে সে আবারও তার কাজে যখন মনোযোগ দিবে, সে তখন আবারও শুনতে পায় যে কেউ একজন হাত পা ভেঙে গেলে যেরকম একটা শব্দ হয় না, সেরকম ধরনের একটি শব্দ শুনতে পায়। তো রবার্ট কি করে, সে তার লাইটটি নিয়ে গিয়ে যখন সে আশেপাশে দেখে কেউ নেই, সে তখন একটু ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে সে আবারও কি করে, জঙ্গলের দিকে আবারও আগাতে থাকে, এগোতে থাকে। মানে অ্যাকচুয়ালি সে দেখতে যাচ্ছিল কি হচ্ছিল, কিন্তু হঠাৎই আমরা দেখতে পারি যে তার পিছনে সেই ছায়াটি, মানে সেই বিকট মানে মহিলাটির ছায়া।
সে কি করে তার সেটি দেখার জন্য সে যখনই পিছনে ঘুরতে নিবে, সে পিছনে ঘুরে দেখার আগে আমরা দেখতে পাই একটি কালো পর্দা আসে এবং সিন কাট হয়ে আমরা তারপরের দিন সকালে দেখতে পারি যে সেখানে ফরেস্ট গার্ডরা যে ছিল সেখানে কিন্তু মেয়ে ছিল পুনিতা, সে হঠাৎই সেখানে সত্যা আর ইরফানকে ডাকছিল যে স্যার দেখুন এখানে কি হয়েছে কি হয়েছে। তো আমরা দেখতে পারি যে সেই গাছের নিচে মানে গাছের সঙ্গেই মানে মাকড়সারা জাল বুঝলে যেরকম হয় না, তো সেরকম ঘন জালের মধ্যে রবার্টকে সেই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এমন ভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল মানে দেখতে যেন মনে হচ্ছিল সে একটু পুতুলের মতো, মানে সেম থেকে এমন ভাবে। আর এদিকে আমরা দেখতে পাই এই যে ছেলেটিকে দেখছো এর নাম হলো আয়নার, তো আমরা একে আয়ন বলেই ডাকবো। তো আয়নারের ঠাম্মা মারা গেছে তাই তারা শেষকৃত্য করছিল। তো কিন্তু তার আশেপাশের বাড়ির লোকজন ছিল তারা বলছিল এই যে মেয়েটিকে ভালোবেসে বিয়ে করেছে সেই মেয়েটির কুণ্ডলী খারাপ, তার জন্যই আজকে তার ঠাম্মা মারা গেছে। তো আয়ন যেহেতু তাকে ভালোবেসে বিয়ে করেছিল, তো সে সেখান থেকে রাগ হয়ে মন খারাপ করে চলে আসবে। তার মা বলতে থাকে তুমি অফিস যাচ্ছ ঠিক আছে যাও, কিন্তু আসার সময় সেই মেয়ে অপয়া মেয়েকে নিয়ে আসবে না। তো হঠাৎই তার মোবাইলে ফোন আসে তার অফিস থেকে, তার কলিগ চিত্রা তাকে ফোন করে বলে যে আমাদেরকে ক্রাইম স্পটে যেতে হবে, সেখানে একটি নতুন স্যার এসেছে। তো এটা শুনে আয়ান খুব রাগ হয়ে যায় এবং সে বলতে থাকে আচ্ছা তোমাদের কি মনে হয় যে আমি ভালোভাবে ইনভেস্টিগেশন করতে পারি না? আমার ইনভেস্টিগেশনে কি কোনো কমতি আছে যে আমি কোনো কিছু করতে পারি না, যার জন্য তামিলনাড়ু থেকে নতুন কোনো অফিসারকে নিয়ে আসা হয়? তো চিত্রা তখন তাকে বলে তুমি বোঝার চেষ্টা করো, এটা আমাদের কাজ, আমাদেরকে কাজ করতে হবে। তখন আয়ান বলে হ্যাঁ আমি অন্য কাউকে স্যার স্যার বলে ডাকবো, যেটা আমার পজিশন সেটা আমার না থেকে আমার অন্য কাউকে স্যার বলে ডাকতে হবে। তো আয়নের একটু জেলাস ফিল হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ছেলেটিকে, এ হলো আমাদের ঋষি, মানে আমাদের সিরিজের মেন লিড। সে খুব একটু অদ্ভুত টাইপের, মানে সে কারোর সঙ্গে মানে ঠিকঠাক মতো কথা বলে না, সে শুধু কাজ নিয়ে থাকতে ভালোবাসে, অ্যাকচুয়ালি কাজ নিয়ে থাকতেও ভালোবাসে না, মানে সে একটু অদ্ভুত ধরনের এরকম একটা ব্যাপার। তো দেখবে তার একটা চোখ কিন্তু একটু ডিফেক্ট আছে, যেটার কারণে তোমরা একটু পর জানতে পারবে অ্যাকচুয়ালি তার চোখটি ওরকম কেন। তো সে তখন মানে ঋষি তখন আয়ানকে বলছিল যে অ্যাকচুয়ালি রাতে কি হয়েছিল, তোমরা যখন এসেছিলে তখন কি হয়েছিল। তো তখন আয়ান বিরক্তি সহকারে তাকে বলতে থাকে সব ঘটনা, যে তারা যখন এসেছিল কি হয়েছিল। তখন সে চিত্রাকেও জিজ্ঞাসা করে, তো চিত্রা তখন বলতে পারে স্যার এখানে একটি কমন ব্যাপার যে আমরা যে কিন্নার ফুলগুলো, অ্যাকচুয়ালি দেখো তোমরা দেখতে পারো আমরা কিন্তু কিন্নার ফুলগুলো সেই বট গাছের নিচে দেখেছিলাম, এখানে কিন্তু কিন্নার ফুলের। তো চিত্রা তখন বলতে এখানে কোনো কিন্নার ফুলের গাছ নেই। তো ঋষি তখন সেই ফুলটি হাতে নিয়ে দেখতে থাকে যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি। আর চিত্রাও ঋষিকে তখন বলে যে কিন্নার ফুল একটি বিষাক্ত ফুল। আর এদিকে আমরা দেখতে পেয়েছি সত্তার ইরফানকে ঋষির সঙ্গে দেখা করতে এসেছে এবং ঋষিও তাদেরকে বলেছিল আমি রবার্টের এখন রবার্ট যেখানে থাকতো আমি সেখানে যাব। যেহেতু রবার্ট একজন ফটোগ্রাফার ছিল, তো সে তাকে এখানে স্টে করেই তার ফটোশুট করতে হতো। তো সে একটি রুমে ছিল এবং সত্যা ইরফান এবং আয়ান চিত্রা ঋষি সবাই কি করে তার মানে রবার্ট যে রুমে থাকতো সেই রুমে যায় এবং তার রুম থেকে কিছু সার্চ করেও তারা কিছু পায় না। কিন্তু এখানে আমরা দেখতে পারি যে ইরফান ইরফান আর সত্যা ওরা দুজনে কিছু একটা কথা বলছিল, কিন্তু পুনিতা তখন বলছিল যে রবার্টের মধ্যে আমরা এমন কিছু দেখতে পাইনি যেটা আমাদের সন্দেহজনক মনে হবে। তো দেন আমরা দেখতে পারি ঋষি কিছু ভাবছিল এবং ভেবে তখন সে আয়ানকে বলে তোমরা যেখান থেকে ইনভেস্টিগেশন করেছিলে সেখানে তোমাদের আরো একবার যাওয়া উচিত। তো তখন সেখানে ফরেস্ট গার্ড যে সত্যা ছিল সে তখন পারমিশন দিয়ে দেয়, কিন্তু ইরফান একটু ভয় পাচ্ছিল, তারা কিছু লুকোচ্ছিল কিনা জানি না, তবে একটু তাদের মধ্যে চোখের ইশারায় কথা হয়। তো ঋষির কথা মতো আয়ান আর চিত্রা আবারও ইনভেস্টিগেশনে চলে যায়, কিন্তু আমরা আমরা দেখতে পারি যে আয়ান আর চিত্রা একটু বিরক্তি হচ্ছিল, কিন্তু তারপরেও তারা ইনভেস্টিগেশনের জন্য জায়গায় জায়গায় যেতে থাকে, মানে অ্যাকচুয়ালি রবার্ট যেখানে যেখানে যেত সেখানে সেখানে তারা খোঁজ নিতে থাকে এবং তাদের সঙ্গে ঋষিও থাকে, কিন্তু তারপরেও তারা কোনো কিছু ক্লু জানতে পারে না। কিন্তু হঠাৎই একটা মানে ধাবায় যায় তারা, মানে ধাবা বলতে মানে একটি দোকানের মতো ছিল, সেখানে তারা যায় এবং দেখতে পারি আমরা ঋষি তার ফোনের নেটওয়ার্ক খুঁজছিল, আর এটা দেখে আয়ান খুব বিরক্তি হচ্ছিল। আর সে যে ধাবা ছিল সেই ধাবার মালিকের সঙ্গে যখন সে আয়ান কথা বলতে থাকে আমরা দেখতে পারি যে একটি ওয়েটার সে খুব নার্ভাস ছিল এবং সে খুব ভয় পেয়েছিল, এটা ঋষি লক্ষ্য করতে পারে। আর যখন সে দোকানের মালিকও সে ওয়েটারের কথা বলছিল তো আয়ানেরও একটু সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে যখন ঋষি বুঝতে পারে যে এই ওয়েটারটা একটু ভয় পাচ্ছে, তো তখন আয়ান সেই দোকানদারকে বলতে থাকে আপনি তো আমাকে এই ওয়েটারের কথা আগে দিন বলেননি। তখন দোকানদার একটু ভয় পায় এবং তখন ঋষি তাকে বলে যে আয়ান সেই ছেলেটিকে ধরে আনো। তো তারা কি করে সেই ছেলেটির পিছনে ছুটতে থাকে
এবং একসময় তারা ছুটতে ছুটতে কি হয়, একসময় সেই ছেলেটিকে ধরে আনে। মানে এত দূর তারা দৌড়াচ্ছিল, মানে ভাবতে পারো যে একটি ছেলে আর এদিকে 3টি অফিসার মিলেও তাকে পাচ্ছিল না। তো এক সময় গিয়ে ঋষি এদিকে গাড়ি নিয়ে যাচ্ছিল, আর ওদিকে আয়ান আর চিত্রা তার পিছনে পিছনে দৌড়াচ্ছিল। আর ছেলেটি অত দ্রুত এক সময় তারা কি করে, সেই ছেলেটিকে অ্যাকচুয়ালি ছেলেটার নাম ছিল আব্দুল। এখানে অনেক কয়েকটি ক্যারেক্টার আছে, অনেক কয়েকটি নাম আছে, তো আমার একটু উল্টাপাল্টা হতেই পারে, তো তোমরা কিছু মনে করো না, তোমরা শুধু মেন লিড গুলোকে মনে রাখবে। তো দেন আমরা সিন কাট হয়ে দেখতে পারি তাকে মানে কাস্টডিতে আনা হয়েছে এবং তাকে নানান ধরনের প্রশ্ন করা হয় যে তুমি সে রবার্টের সঙ্গে তোমার কি সম্পর্ক। তো ছেলেটি কিছুতে মানতে চাচ্ছিল না, ছেলেটি উল্টে তাদেরকে বলছিল আমাকে এখানে ইমোশনালি টর্চার করে তোমরা রবার্টের খুনের কনফেস করাতে চাও, কিন্তু আমি এটা কিছুতেই মানবো না। কিন্তু এদিকে ঋষি তাকে বলছিল দেখো এটা রবার্টের ফ্যামিলি, আমার তাকে কৈফিয়ত দিতে হবে। তো তখন আব্দুল কি করে সব বলে দেয় সত্যি কথা, যে সে খুন করেনি, সে রবার্টকে জাস্ট পার্সেল দিতে গিয়েছিল। আর এদিকে সিন কাট হয়ে আমরা দেখতে পারি ক্যাথি আর সেলভিকে, তারাও ছিল ফরেস্ট গার্ড, তারাও বন জঙ্গল পাহারা দিত। কিন্তু হঠাৎই চলতে চলতে আমরা দেখতে পারি যে সেলভির পেটে প্রবলেম হচ্ছিল, ব্যথা হচ্ছিল। তো তখন এই যে দেখছে ক্যাথি, ক্যাথি কিন্তু আমাদের মেন লিডের মতোই ধরতে পারো। তো ক্যাথি এখন একটু কম চরিত্রে দেখতে, কিন্তু পরে তোমরা বেশি দেখতে পাবে ওকে, ক্যাথিকে। তো সেলভি তখন বলে ওটা হয়তো বা আমার পিরিয়ডস হয়েছে, তো আমাকে আমাকে চেঞ্জ করতে যেতে হবে, তোমার কাছে হুইসপার থাকলে আমাকে দিয়ে দাও। তো সেই কথা মতো ক্যাথি তাকে প্যাডের প্যাকেট দিয়ে দেবেন। সে জঙ্গলের ভিতরে গিয়ে যখন চেঞ্জ করতে নেবে, তো হঠাৎই সেখানে যে মানে বন জঙ্গলের ভিতর স্টাফ লাগানো থাকে না, কেউ কেউ আছে না জন্তু জানোয়ার ধরে তাদের শিং চামড়া বিক্রি করে, তো স্টাফ লাগানো থাকে। তো সেখানে তার পা আটকে যায় এবং সে সেখানে পড়ে ব্যথায় কাতরাতে থাকে। তো তখন ক্যাথি তাকে বলে তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি কিছু নিয়ে আসছি এই এটিকে সরানোর জন্য। তো তখন ক্যাথি কন্ট্রোল রুমে ফোন করে জানায় যে সেলভি এরকম আহত হয়েছে, তাকে উদ্ধার করার জন্য লোক আসতে হবে। কিন্তু আমরা হঠাৎই দেখতে পারি যে সেলভি ঠিক সেই ছায়াটিকে দেখছিল এবং সে ভয়ে এতটাই আতঙ্ক ছিল, আর সে যখন চিৎকার করেছিল ক্যাথি ক্যাথি বলে, ছায়াটি তার দিকে আগাচ্ছিল। আমরা দেখতে পারি যে ক্যাথি তার পিছন থেকে এসে সেও আবছা আবছা সেই ছায়াটিকে দেখতে পায়। কিন্তু সেলভি সেখান থেকে তার প্রাণ বাঁচানোর জন্য এত চেষ্টা করছিল, কিন্তু তার পায়ে স্ট্যাপটি লাগার ফলে সে এমন ভাবে আহত হয়ে যায়, মানে স্ট্যাপটি এমন ভাবে লাগানো ছিল সে তার পা কিছুতেই সেখান থেকে বের করতে পারছিল না। তো ক্যাথিও সেখানে সেলভির চিৎকার শুনে দৌড়ে চলে আসে এবং তারা দুজনেই সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। আমাদেরকে দেখানো হয়েছে না যে এক্স্যাক্টলি ব্যাপারটা সেখানে কি হয়েছিল। তো ক্যাথি দৌড়তে দৌড়তে একসময় সে নিজেও সেখানে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়, আর সেখানে সেলভি তো অজ্ঞান অবস্থা পড়েই ছিল। তো এত বড় 8 ঘন্টার একটি সিরিজ আমার একবারে এক্সপ্লেন করা সম্ভব না, তো পরের পার্টের জন্য অপেক্ষা করো। থ্যাংক